দেখো, জার্নি শুরু বলতে দুর্গাপুরের ছেলে আমি। আমার বর্ন ব্রট আপ সবটাই ওখান থেকে, দুর্গাপুর থেকে। দুর্গাপুরে স্কুল কলেজ গান শেখা সবটাই দুর্গাপুর থেকে। দুর্গাপুরে আমার সঙ্গীত শিক্ষাগুরু শ্রী বুদ্ধদেব সেনগুপ্ত, আমার তার কাছে রবীন্দ্রনাথের গান দিয়ে শুরু। একদম একদম। এবং তার পাশাপাশি মায়া ভট্টাচার্য বলে একজন ছিলেন, তার কাছে আমি ক্লাসিক্যাল শিখতাম। এই করে করে শুরু। এবং আমার সেই সময়তে ন্যাচারালি যেরকম আরও 4-5টা ছেলের যেরকম হয়, গানটাকে কেরিয়ার করো কোনো মানে ইস্যুই নয়। খেলাধুলো করা, বন্ধুদের সাথে আড্ডা মারা, স্কুল যাওয়া। এবং তখন আমাদের তো ছোটোবেলাটা একদম অন্যরকম ছিল, সোশ্যাল মিডিয়া ছিল না। একদম। তো আমাদের এন্টারটেন বলতে ছিল খেলার মাঠ, তো ওইটাই টানতো তখন সেই সময়তে। আর তার সাথে ওই সন্ধেবেলা এসেই গান নিয়ে বসতে হবে, সেটা খুব বিরক্ত হতাম আমি ন্যাচারালি, আর সবার মতোই। এই করতে 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 আমার ছোটোবেলা থেকে মানে আজকে পর্যন্ত আর কি, সেই মানুষটা আমার জীবন থেকে চলে গেছেন বলবো না, আছেন কিন্তু ইনভিজিবল হয়ে গেছেন, আমার বাবা। আমার বাবা না থাকলে আমার গান বাজনা নিয়ে ভাবনা চিন্তা করার হয়তো অবকাশটা হতো না। মা আছেন অবশ্যই, কিন্তু বাবার ইন্সপিরেশনটা সামথিং ডিফারেন্ট ছিল। গান শেখা শুরু হলো দুর্গাপুর থেকে, স্কুল কলেজ। স্কুলে টুকটাক গান গাওয়া বন্ধুদের সাথে যেরকম হয়, এই করতে করতে কলেজে গান গাওয়া, কলেজে ফ্রেশার্সে গান গাওয়া, সোশ্যালে গান গাওয়া। এই করতে করতে এই টুকটাক দুর্গাপুরেই অনুষ্ঠান শুরু করার প্রোগ্রাম শুরু করা আর কি। এবং সেই সময় কিছু মানুষের অবদান না থাকলে আমি সত্যি মানে তাদের অবদান আমি কোনোদিনই ভুলবো না। কিছু মিউজিশিয়ানস যারা আমাকে ভীষণভাবে হেল্প করেছিলেন, তাদের সাথে আমার টিল ডেট এখনও অবধি ভীষণভাবে যোগাযোগ। তাদের সাথে আমি গান বাজনা শেয়ার করি, শোজ করি। তো এই করতে করতে যখন আমি দেখলাম যে হ্যাঁ, লোকে ভালো বলছে, অ্যাপ্রিসিয়েট করছে আমার গান শুনে, তখন মনে হলো যে এটা নিয়ে একটুখানি ভাবনা চিন্তা করা যেতে পারে। তো তখন আমি পড়াশোনা করছি কলেজে, গ্র্যাজুয়েশন পড়ছি। আর গ্র্যাজুয়েশন পড়তে পড়তেই তখন আমি কলকাতায় প্রথম এলাম। তখন রাজ্য সঙ্গীত একাডেমি, তখন রাজ্য সঙ্গীত একাডেমির কম্পিটিশনে কম্পিট করা মানে একটা বিরাট ব্যাপার। তখন তো সব সারেগামার এসব কিছু ছিল না। হ্যাঁ, মানে তখন কোনো মানে রিয়েলিটি শোয়ের কোনো এরকম ছিল না, চল ছিল না। তো রাজ্য সঙ্গীত একাডেমিতে গান গাওয়া এবং সেখান থেকে স্ট্যান্ড করা মানে একটা বিরাট ব্যাপার। এবং তার সাথে রেডিও, অল ইন্ডিয়া রেডিও। তো আমি দুটো জায়গাতেই অডিশন দিই। রাজ্য সঙ্গীত একাডেমিতে আমি রবীন্দ্রনাথের গানে ফার্স্ট হই, বাংলা আধুনিক গানে থার্ড হই। তারপরে রেডিওতে আমি চান্স পাই অডিশন দিয়ে, সেখানেও আমি রবীন্দ্রনাথের গান গাওয়ার সুযোগ পাই। তারপরে আর বি হাই, মানে আমি বিতে সিলেক্ট হয়েছিলাম। তারপরে বি হাই হওয়ার জন্য যে পরীক্ষা, সেটা আর দেওয়া হয়নি আমার, দেওয়া হয়নি আর কি। তখন আমার বাবা আমাকে নিয়ে সবখানে যেতেন। এই রাজ্য সঙ্গীত একাডেমির কম্পিটিশন, কলকাতায় তখন খবরের কাগজে অ্যাড বেরো, তখন তো ফেসবুক ছিল না। খবরের কাগজে অ্যাড থেকে অমুক জায়গায় একটা সঙ্গীতের একটা মিউজিক কম্পিটিশান হচ্ছে, সেখানে বাবা নিয়ে গেল, সেখানে ফার্স্ট হওয়া। এবং তার আগেও মানে দুর্গাপুরে আমার এই বিভিন্ন রকম কম্পিটিশানে গান গাওয়া, ফার্স্ট হওয়া, এইগুলোতে আমি ইন্সপায়ার হতাম আর কি, যে তাহলে আরও ভালো করতে হবে, আরও ভালো করতে হবে। তো এই করতে 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 কলকাতায় তখন সারেগামা প্রথম শুরু হয়েছে, বুঝেছো? তখন জি বাংলাও হয়নি, আলফা বাংলা চ্যানেলটার নাম ছিল, আলফা বাংলা। তখন ঠিক 3টে রিয়েলিটি শো হতো টিভিতে। একটা DD7 হতো, দূরদর্শনে গান, শুধু গান, একদম, যেখানে রাঘব দা, মনোময় দা, প্রচুর শিল্পী সেখান থেকে উত্থান। ইটিভিতে একটা হতো সা থেকে সা, নচিদা যেটা হোস্ট করতো, শুভমিতা দি, জয়তীর, সবার উত্থান ওখান থেকে। আর আলফা বাংলায় হতো সারেগামা পা নয় কিন্তু সারেগামা। তো 2001 ওই সময়টাতে আমি বাবুলদা অ্যাঙ্কারিং করতেন, শুভঙ্কর দা ডিরেক্টর ছিল। কারেক্ট না, আমাদের সময় ছিল কর্ণ সেন। আচ্ছা, কর্ণ সেন, শুভঙ্কর দা তখন ছিল না। শুভঙ্কর দা ছিল ডিরেক্টর না, বাট ডিরেক্টরের টিমের সাথে অ্যাটাচ ছিল। একদম ঠিক কথা বলেছো, আমার অডিশন নিয়েছিল শুভঙ্কর দা সারেগামাতে, কারেক্ট একদম। তো সেই সময়তে ওই কম্পিটিশনগুলোতে পার্টিসিপেট করা এবং চ্যাম্পিয়ন হওয়া, ওই 2001 ওই এক বছরের মধ্যেই 3টে কম্পিটিশনে আমার টাফ ছিল, মানে খুব টাফ ছিল। এবং আমি যেরকম অ্যাটেন্ড করেছি, ভালো করে মনে করো দাদা, কথা একটা 4/4 গান, 16 মাত্রার একটা গান, তালটা চেঞ্জ করে বলবে রূপকে গাও, 7/8 গাও, হ্যাঁ 3/4 দিয়ে দিচ্ছে। একদম কারেক্ট, একদম। তো এখনের মতন এত না, তখন অ্যাকচুয়ালি সত্যি রিয়েলিটি শো ছিল, সত্যি। মানে আমি এখন একটা শো এর মেন্টার, সেই বিষয়ে আসছি পরে। তো কতটা পার্থক্য হয়ে গেছে আমি নিজে রিয়েলাইজ করি আর কি এখন। এবং যা হবে ইনস্ট্যান্ট হবে। এবং আমার ফাইন মানে আমি জাজ পেয়েছি
মান্না দে, শিপ্রা বসু, ভীমসেন যোশী, মানে এইসব মানুষদের জাজ পেয়েছি, মানে তাদের সামনে গান গাইছি। এবার আমার একটা ছোট্ট ইনসিডেন্ট বলি, গান শুধু গানে আমি পার্টিসিপেট করছি ফাইনালে প্রায় 10 জন জাজ এবং সবাই ক্লাসিক্যাল, মানে শিপ্রা বসু ছিলেন, ভীমসেন যোশী ছিলেন, যশরাজজি ছিলেন, কলকাতা থেকে আরও মৃণাল চক্রবর্তী, আরও বেশ কয়েকজন, আমার এই মুহূর্তে অনেক বছর আগেকার মনে করি এই নামগুলো মনে আছে। মানে চরিত্র, এমন চরিত্রের লোক দাঁড়ালে পরেই গান গলা থেকে গান বেরোবে না লোকগুলোকে দেখলে। না, তখন আমাদের 4টে রাউন্ড হতো, চয়েস গান আমি একটা খুব সোজা গান গেয়েছিলাম, বধূ আমার চোখে জল এনেছে, খুব ভালো অ্যাপ্রিসিয়েট হলো। এবার একটা না জাজেস চয়েস রাউন্ড থাকতো, বুঝেছো, এবার সেখানে তো সবাই মানে ক্লাসিক্যালের পায়ে তারা একদম শেষ, আর আমি মানে সারা জীবন এখনো ওখান থেকে একটু দূরে থাকি আর কি। আমার গলা অত ঘোরে না, খুব ফ্র্যাঙ্কলি হিডেন চ্যাপ্টারে কোনো অসুবিধা নেই বলতে, আমার গলা অত ঘোরে না, আমি সবসময় স্ট্রেট সোজা গান গাইতাম, এক্সপ্রেশনের দিকে আমি বেশি মন দিতাম আর কি। এবার জাজেস চয়েস রাউন্ডে সবাইকে তো বলো তো অমুক রাগের ওই ঠাটের উপর এইসব হচ্ছে, বুঝেছো তো সম্রাট, আমার তো অনেক ঘামছি ওখানে এসির মধ্যে। আমার টার্ন এলো, আমার টার্ন আসার পর যশরাজজি আমাকে বললেন যে মানে হিন্দিতে বললেন যে তুমি না ফার্স্ট রাউন্ডে একদম সিধা একটা এত সুন্দর গান গাইলে, আমি খুব ফ্যান না শ্যামল মিত্রর, আচ্ছা, তো তুমি ওনার একটা গান শোনাতে পারো? আমি না মানে জাস্ট হাতে চাঁদ পেলাম আর কি, যে কি শুনছি এটা, এরকম একজন হার্ডকোর ক্লাসিক্যালের লোক, এর ওস্তাদজি, উনি আমাকে শ্যামল মিত্র গান অনুরোধ করলেন। আমি গাইলাম যদি কিছু আমার সুধার মনে আছে, এবং আমি ফার্স্ট হলাম সেখানে। এবং তারপরে ওনারা বললেন যে এটা তো ক্লাসিক্যালের কম্পিটিশান হচ্ছে না, সবাই আমাদের দেখে কেন এরকম গান গাইতে গেলে, এবং সিধা সুর বলে না, সিধা লাগাও, যে এইটা কতটা টাফ, এটা কতটা কঠিন। তো এই জিনিসগুলো এক্সপিরিয়েন্স অ্যাডেড মির অনেক বেশি মানে ইজি, একদম সোজা সুরটা লাগানোটা একদম, এটা আমিও মানি একদম। তো এই করতে করতে আমার কলকাতায় মোটামুটি একটা মানে একটা মানে এস্টাবলিশড মানে একটা মাটি পেলাম আর কি। তার আগে আমি কলকাতাতে মেস করে থাকতাম, সে মানে চরমতম স্ট্রাগল, বুঝতে পেরেছো তো, মানে কী খাবো পরের দিন জানি না, মানে ছাতুর শরবতকে কেটেছে দিন। আর আমাদের 4 জন বন্ধু, তারাও মিউজিক নিয়ে দুর্গাপুর থেকে আমাকে দেখে ইন্সপায়ার হয়ে চলে এলো কলকাতায়। আমরা একটা মেস করে থাকতাম এয়ারপোর্টে, এয়ারপোর্টে একজনের বাড়িতে, কাকিমার বাড়ি। আমি সেই কাকিমাকে এখনও মানে আমার মনে পড়ে এত সাপোর্ট করেছিলাম। সেই অ্যাসবেস্টাসের ছাদ, বুঝেছো তো, গরমে মানে মাটিতে শুলে যখন উঠতাম পুরো ঘামে মাটি ভিজে গেছে, মানে এরকম কষ্ট আর কি। কারোর কাছে পয়সা করি কিচ্ছু নেই। একজন ছিল বিশু বলে, ও অক্টোব্যাট বাজাতো। ভিকি এখন পৌশালীর সাথে কিবোর্ড প্লে করে, হ্যাঁ ভিকি। হ্যাঁ, তো আমরা সব একসাথে থাকতাম তখন আর কি, ওই আর কি। মানে ও এসছিল নর্থ বেঙ্গল থেকে, শিলিগুড়ি থেকে ভিকি এসছে, কিবোর্ড নিয়ে চলে এসছে, আলাপ হয়েছে, চলো একসাথে থাকি, একসাথে কিছু গান বাজনা নিয়ে করি। এই করে করে শুরু আর কি, বুঝতে পারছি, মানে চরমতম স্ট্রাগল। মানে আমি মানে ভাবতেই পারিনি কী করে সেই দিনগুলো ক্রস করে এসেছি, এখন সত্যি অবাক লাগে ভাবতে আমার। তো এই মানে এই যেরকম ধরো আমি তোমাকে পেয়েছি, মানে তুমি অনুষ্ঠান করে চলে গেছো, তারপরে আমি ওই একই অনুষ্ঠানে গেছি বিভিন্ন জায়গায়, উত্তরপাড়াতে প্রচুরবার অনুষ্ঠান হয়েছে, সুজয় দা আসছে, তোমার সঙ্গে স্টেজটা শেয়ার হয়নি, আগে পরে হয়েছে আর কি। আগেটা হয়নি কোনদিনও, যেহেতু তুমি একটু অন্য ধরনের করে এসছো বরাবরই, তোমার শুরুর দিকেই বেশি হয়েছে, মানে সুজয় ভৌমিক লাস্টে, হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, ঠিক ঠিক, দাঁতা টেকেটে হচ্ছে লাস্টের দিকে, এরকম স্টেজ আমি দেখিনি। ম্যাক্সিমাম যেটা দেখেছি শুরুর দিকেই আর হ্যাঁ, সফট গান বাজনা হবে, সুন্দর ঠিক, আবহাওয়া যতক্ষণ পর্যন্ত শান্ত থাকে ততক্ষণ পর্যন্ত হবে। তো এবারে এই যে ধরো তোমাকে ওই টাইমে আমরা পেতাম, বা ব্যান্ড সুজয়দা হেভি গিয়ে গেছে, সম্রাট খুব সাবধান, কিন্তু মানে ঠিকঠাক বুঝে শুনে, মানে ওই হ্যাঁ মানে এরা আর্টিস্ট পারফর্ম করে গেছে, এবারে পরের যে আর্টিস্টটা আসছে সেই আর্টিস্টটা মাঝখানে একজন ফিমেল সিঙ্গার, তারপরে হয়তো আমি উঠছি, ওঠার পরে কিন্তু খুব মানে ঠিকঠাকভাবে গান বাজনা। এবার সত্যিকারের আজও আমার জায়গা থেকে আমি বলি, তো এই যে গানটা যেটা তুমি বললে, যদি কিছু আমারে শোধাও, এই গানটা আমিও অনেকবার ট্রাই করেছি এবং মানে গিয়েওছি, কিন্তু সে ধরনের সুযোগ কম পাওয়া যায় স্টেজে। মানে আমরা যেরকম ধরনের অনুষ্ঠান করে এসেছি, আমার ক্ষেত্রে বলছি, তুমিও ফেসবুকে অনেকবার লিখেছো, আরে 2-4টে তো ভালো গান গাইতে পারো, এগুলো কি দরকার। তো যাই হোক, সেটা ডিমান্ডে করতে হয়। তো এই যে তুমি
মেন কথাটা মানে এই যে তুমি দুর্গাপুর থেকে এলে এবার এই আস্তে আস্তে সত্যি একটা মেসের মধ্যে দিন কাটাচ্ছ, পরের দিন কি খাবে, সত্যিকার এটা যেহেতু তুমি আর তোমার জায়গা থেকে চলে এসছো, দুর্গাপুর থেকে চলে এসছো, এই যে এইবার অনুষ্ঠানে তুমি আসছো, এটা ঠিক কোন সময়ের দিকে, কোন সাল? ওই তো